এই বাজেটটার ফিলসফিক্যাল একটা আমরা বলেছি যে ফিলসফিক্যাল ভিত্তিটা, যেটা যে ভৌত অবকাঠামো এবং মানব উন্নয়নের উপরে একটা সামঞ্জস্য বিধান করা, এবং তার পাশাপাশি স্বল্প আয়ের, দুর্বল এবং সুবিধাবঞ্চিত মানুষের স্বার্থ রক্ষা করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই সময়ে তাদেরকে সর্বোচ্চ সাহায্য করার জন্য সেটাই অগ্রাধিকার হওয়া উচিত। এই প্রেক্ষিতে আমরা যেই প্রস্তাবনাটা করেছি যে ব্যক্তিগত আয়ের কর সীমা, এটা যে ট্যাক্স ফ্রি ইনকামের থ্রেশহোল্ডটা, সেটা 4 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করা উচিত, যেহেতু উচ্চ মূল্যস্ফীতি এবং মানুষের সঞ্চয় ভেঙে খাওয়ার প্রবণতাটা বাড়ছে। সেই প্রেক্ষিতে যাতে কিনা মানুষের উপর, নিম্ন আয়ের মানুষের উপরে একটা মূল্যস্ফীতির চাপটা কম থাকে। আর তারপরে আমাদের যে বাংলাদেশ যে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটবে, সেই বিষয়টি মাথায় রেখে কয়েকটি পদক্ষেপ নিতে হবে। আমি সংক্ষেপে কয়েকটা বলছি যে এই জন্য কিন্তু বিশেষ করে আমাদের এখানে কিছু কর নীতিতে পরিবর্তন আনতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম এবং বাধ্যবাধকতা যেগুলো রয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ যে কর নীতিমালা, সেগুলো আমাদেরকে আস্তে আস্তে সেগুলি পরিপালন করতে হবে, এবং এই জন্য কিছু কিছু নির্দিষ্ট পণ্য যেগুলো রয়েছে সেগুলোর উপরে বিভিন্ন ধরনের শুল্ক, যেমন কাস্টমস ডিউটি এবং অন্যান্য যে চার্জ সেগুলো রয়েছে, আমরা এলডিসি হিসাবে যা দিয়ে থাকি সেটা কিন্তু নির্ধারিত সীমার বেশি, অর্থাৎ বাউন্ড ডিউটিটার এটা কিন্তু অনেকখানি বেশি। যেমন উদাহরণস্বরূপ আমরা এখানে বাংলাদেশে মদ, সিগারেটের ক্ষেত্রে 200% পর্যন্ত, গুঁড়া দুধের ক্ষেত্রে 45%, বিস্কিটের ক্ষেত্রে 30% শুল্ক হার নির্ধারিত ছিল। কিন্তু বর্তমানে এই সমস্ত পণ্যের আমদানি করের মধ্যে যেমন কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যালু এডেড ট্যাক্স, তারপরে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এগুলো নির্ধারিত সীমার চাইতে বেশি রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যেই 60টি পণ্যের তালিকা চিহ্নিত করেছে। এই 60টি পণ্য যেগুলোর শুল্ক হার নির্ধারিত সীমায় নামিয়ে আনতে হবে, যাতে বাণিজ্যে ভারসাম্য বজায় থাকে, এবং এই প্রক্রিয়াটা 2026 সালের নভেম্বর পর্যন্ত অব্যাহত রাখতে হবে, যাতে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে কমিয়ে আনা যায়, যাতে কিনা আমরা ধাক্কাটা হঠাৎ করে এলডিসি হওয়ার পরে এই ট্যাক্স রিলেটেড শুল্ক সম্পর্কিত ধাক্কাটা আমরা সহনীয় পর্যায়ে আনতে পারি। এবং আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে বাংলাদেশের যে মোট 17% শুল্ক লাইন আছে, এই শুল্ক লাইনের জন্য নির্ধারিত বাধ্যকতা, অর্থাৎ বাইন্ডিং কাভারেজ এটা রয়েছে। তার মানে হচ্ছে যে বাকি যে 83% শুল্ক লাইন, এই ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা নাই, কিন্তু উত্তরণের এলডিসি থেকে উত্তরণের পরেও বাংলাদেশের জন্য এইসব অনির্ধারিত শুল্ক লাইনের ক্ষেত্রে নমনীয়তাটা বজায় থাকবে। তো সেইটার ক্ষেত্রে এটা একটা ভালো জিনিস যে এটার আমরা চালু রাখতে পারবো। তবে জাতীয় রাজস্ব বোর্ডকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে, এমনভাবে ব্যবহার করতে হবে যেটার কিনা সৎ ব্যবহার হয়, এটার যেন মিসইউজ যাতে না হয় সেই ব্যাপারে মনোযোগ রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে স্বল্পোন্নত দেশ থেকে আমরা যখন উন্নয়নশীল দেশে যাব, তখন এই যে সরাসরি কতগুলি আমরা প্রণোদনা দিয়ে থাকি বিভিন্ন খাতে, রপ্তানি খাতে যেমন তৈরি পোশাক শিল্পের জন্য 3 থেকে 4% প্রণোদনা দেই, কৃষি রপ্তানির জন্য 20% প্রণোদনা, এইগুলো আর বিশ্ব বাণিজ্য সংস্থার এইগুলোর জন্য আর অনুমোদন দিবে না। এই রপ্তানি প্রণোদনাগুলো ধীরে ধীরে বন্ধ করতে হবে। তবে আরেকটা বিষয় যে রপ্তানি কারকদেরকে সহায়তা করার জন্য অন্য যে নগদ কোনো প্রণোদনা না, অন্য ধরনের ইন কাইন্ড সেই ধরনের সহায়তামূলক ব্যবস্থার কথা চিন্তা করতে হবে আমাদেরকে।